অভ্যুত্থান একটা ঘটে গেছে, তারপরে অভ্যুত্থান ঘটবে না তেমনটি না, কিন্তু যারা অভ্যুত্থান ঘটাবে, যারা মাঠে আসে, তাদের সেই অবস্থা এখন নাই। আর ইলেকশনের পরে সেই অবস্থা নাই। যতই বলেন এখন আর জামাত, এনসিপি আর 11 দল, তো এখানে তাদের দ্বারা কিন্তু আন্দোলন সম্ভব না। আর এটা অনেক ব্যাখ্যা আছে। জামাত যে জাতীয় ইলেকশনের আগে যেসব কথা বলেছে এবং যে রকম সারা দেশে টেনশন ক্রিয়েট করে ফেলছে, আর মানুষ ওই জায়গায় আর যেতে চায় না। এনসিপি ভেঙে টুকরা টুকরা, তাদের সম্ভাবনা ছিল। তারা যদি নেপালের মতো, ডক্টর মোহাম্মদ ইউনূস নেপালের মতো ইলেকশন করতে পারতো, সে যদি নিজে তার মানে সরকারে থাকা দীর্ঘায়িত না করতে চাইতো, ছাত্রদেরকে যদি মব সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় বসিয়ে দিয়ে এত বিতর্কিত না করতো, তাহলে নেপালের মতো একটা নির্বাচন দিয়ে দিলে দেশটাও বাঁচত, আপনার এই এখন আর নতুন করে অভ্যুত্থানের কথাটাও আসতো। মানে যেখানে নেপালে এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি জয় পেয়েছে, সেখানে বাংলাদেশে তাহলে কেন হলো না এটা? না, এটা হয় নাই। কারণ হচ্ছে নেপালে যে প্রধান বিচারপতি ছিলেন তাকে প্রধানমন্ত্রী বানানো হয়। তার নাম হলো কার্কি। তিনি এসেই প্রথমে বলেছে আমাদের জন্য অপমানজনক, বলছে আমরা বাংলাদেশ হব না। ছাত্রদেরকে, যারা অভ্যুত্থান ঘটেছে, তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিছে এবং বলে দিছে, ডেট ঘোষণা করে দিছে, 6 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা, 6 মাসের নির্বাচন ঘোষণা করে দিছে। আর সবাইকে বলছে নির্বাচনে যাও, অংশগ্রহণ করো, যাকে চায় সেই হবে। তখন এই নেপালের যে কমিউনিস্ট পার্টির যে তখন যে আন্দোলনে উৎখাত হওয়ার পরে যে হেট্রেট ছিল তার বিরুদ্ধে, এখন একজন হয়তো বালেন্দ্র, তিনি কাঠমান্ডুর ছিলেন, মেয়র ছিলেন, তিনি 25 বছর বয়স, তার একটা ছোট পার্টি আছে, সে নির্বাচনে যায়। নির্বাচনে গেলে তরুণরা সব তাকে সাপোর্ট দেয় এবং সে নেপালের যে প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সে দাঁড়ায়। পুরা তরুণরা আপনার জিতে গেছে, তরুণদের পার্টি, এখন বালেন্দ্র প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে এটার উল্টাটা হয়েছে। আমাদের দেশে ওই সব না, রাজনৈতিক দল সব চলে গেছে আর্মির প্রধানের কাছে। প্রধান নিয়ে বাক্স বোর্ডে নিয়ে এসে রাষ্ট্রপতি ভবনে আসছে। তারা আবার ইউনূস সাহেব প্রথম দিকে বলছে পাশ দিয়ে হাঁটে যায়, উপদেষ্টা পাশ দিয়ে হাঁটে যায়, বলায় যে আপনারা 5 বছর থাকেন, 10 বছর থাকেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো আবার শেষ পর্যন্ত সজীব বয়ে বলে দিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলছিল। হ্যাঁ, ডিপ স্টেট আসলে কারা ছিল? মানে এটা কি অভ্যুত্থানের আগে অথবা 5 আগস্টের আগে ডিপ স্টেটের কোনো অস্তিত্ব ছিল? সে তো তার এই কথাটা প্রমাণ করে প্রথম থেকে ডিপ স্টেট অ্যাক্টিভ ছিল। এখন কোন ডিপ স্টেট? আমি তো বলি আমাদের বাংলাদেশে ডিপ স্টেট কিন্তু পরাশক্তির ডিপ টেস্টের উপরে নির্ভরশীল। সুতরাং আমাদের দেশে কিন্তু স্বাধীন ওই ডিপ স্টেট তৈরি হয় নাই। তো এখন উনি যে বলছে, এখন শেখ হাসিনাকে আপনার যে রায় হলো ট্রাইব্যুনালে, তখন এক্স আইজিপিকে রাজসাক্ষীর কারণে রাজসাক্ষী বানানো হয়েছে না, তখন সজীব ভাইকে গ্রেপ্তার করুক, করে তাকে রাজসাক্ষী বানায় বলুক, তাকে পাঙ্গা দিক, বলুক ডিপ স্টেটকে এই দেশটাকে আউলায় ফেলাইছে কেন, কারা করছে। এবং সে তো আরও অনেক কথাই বলছে যে বিএনপির বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা আছে, এই সেই, তাকে নাকি দিছে, প্ল্যান দেওয়া হয়েছে তাদেরকে, এবং তার সাথে আরও আছে উপদেষ্টা। তারা জড়িত, কারা জড়িত, দেশটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কারা দায়ী? আমার বক্তব্য হচ্ছে যে একটাই উদাহরণ আছে, নেপালের মতো যদি ইলেকশন আমাদের 6 মাসের ভিতরে হয়ে যেত, তাহলে কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে আপনার পালায় গেছে, তখন যে হেট্রেটটা ছিল ঠিক নেপালের মতো নির্বাচনী রেজাল্ট। আচ্ছা, এখন তাহলে সমাধান আসলে কি? আমার যা হবার তো হয়েই গেছে, নেপালের মতো নির্বাচন হয়নি, এত শর্ট টাইম একটি নির্বাচন হয়নি যেহেতু, মানে এখন তাহলে সমাধানটা আসলে কোথায়? দেখেন, সমাধান এক হচ্ছে যে দেশটাকে তো ফোকলা বানায় ফেলছে। ইউনূসের প্রপার্টির কোনো অভাব নেই, বেনামে নামে প্রপার্টির অভাব নেই। তো সব অনেক উপদেষ্টার বিরুদ্ধেও দুদকে অলরেডি মামলা হয়েছে, এবং একজনকে তার দেশ ত্যাগের ব্যাপারে এক অ্যাডভোকেট কিন্তু অলরেডি উকিল নোটিশ জারি করেছে। এখন দুদকে তো মামলা হয়েছে, তো এখন এই সরকারের দায়িত্ব যে দুদকেরও দরকার যে এটা তদন্ত করা, দোষী সাব্যস্ত হলে তাদের বিচার করা। এটা হলো এক। 2 হলো, এখন সরকারে আছে অভ্যুত্থানের শক্তি,
সংসদে আছে অভ্যুত্থানের শক্তি। এখন প্রক্রিয়া কিভাবে মানে সংস্কার হবে বাস্তবায়ন বা অথবা সংশোধন সংস্কার। হবে, জি। সংবিধানে কিন্তু সংশোধন কথাটা লেখা আছে, সংস্কার আমি পাইনি, সংসদ লেখা আছে। সুতরাং সংশোধন করুক আর সংস্কার করুক, যে নামেই ডাকুক। এখন আমার বক্তব্য হলো যে বিএনপিরও তো 31 দফা ছিল, তারা তো রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলে 31 দফা দিয়েছিল। হ্যাঁ, এখন যেটা আউলটা বাজছে, আপনার এক হচ্ছে আপনার সংবিধানে সুপ্রিম কোর্টের মতামত নিলেন, সংবিধানে আপনার উপদেষ্টা নিয়োগ করলেন, এই রাষ্ট্রপতি তাকে নিয়োগপত্র দিছে।